স্মৃতি কার্টুন হাউস। গ্রামে বাস করত রমেন। সে একজন রাখাল। গ্রামের জমিদারের গোয়াল ঘরে সমস্ত গরুর দায়িত্ব তার উপর। প্রতিদিন সকালবেলা রমেন সমস্ত গরুদের নিয়ে যেত চড়াতে। রমেনের সাত কোলে আপন বলতে তেমন কেউই ছিল না। ঢাকার মধ্যে আছেন এক বয়স্ক ঠাকুমা। সেই ঠাকুমার সাথে রমেন থাকে। রমেন ভোলা ভালা হলেও সে ছিল খুব সাহসী আর খুব চালাক চতুর। চট করে তাকে কেউ ভোল খাওয়াতে পারত না। ওদিকে রমেনের ঠাকুমার বেশ বয়স হয়ে যাওয়ায় তিনি চান রমেন এবার একটা বিয়ে করুন। তিনি যখন তার মনের কথা রমেনকে জানাতে গেলেন, রমেন, বাবা রমেন, কোথায় গেলি? এদিকে আয় বাচ্চা। আসি আসি, বলো কি বলছো? বাবা রমেন, এবার তুই একটা বিয়ে কর। আমার বয়স হয়েছে, আজ আছে কাল নেই। তোর বউকে আমি দেখে যেতে চাই বাবা। এবার তুই বিয়েটা করেই ফেল। ঠাকুমা, তোমার কি হয়েছে বলো তো? আমাকে সামনে দেখলেই খালি বিয়ে বিয়ে করছো। করবো করবো, ঠিক সময় বিয়ে করবো। আমি এখন চলি, অনেক দেরি হয়ে গেল। আজ আবার নতুন জায়গায় গরুগুলোকে নিয়ে যেতে হবে। যেখানে রোজ নিয়ে যাই সেখানে ঘাস ফুরিয়ে এসেছে, ওখানে আজকে নিয়ে গেলে হবে না। নতুন জায়গায় গরুগুলোকে চড়াতে নিয়ে যেতে হবে। আমি এখন চলি, বুঝলে, দেরি হচ্ছে। এই নদীর পাড়টা বেশ সুন্দর, অনেক ঘাস আছে। এখানে মনে হচ্ছে বেশ কিছুদিন আসতে পারবো। যাই, এই গরুগুলোকে এখানে রেখে আমি ওই গাছের তলাটায় গিয়ে একটু বসি। কিন্তু জায়গাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে কোথায় যে চলে এসেছি। যাকে, জায়গাটা তো বেশ সুন্দর। আমি একটু গাছের তলায় বসে জিরিয়ে নি। যাই। এই ভেবে রমেন গাছের তলায় গেল জিরোতে। কিন্তু গাছের তলায় বসার কিছুক্ষণের মধ্যেই সে পড়ল ঘুমিয়ে। ওদিকে সূর্য গেল ডুবে আর তার সাথেই সন্ধে নেমে এলো। কিন্তু রমেন তখনও গাছের তলায় বসে বসে ঘুমোচ্ছে। ওদিকে আকাশের মুখ গোমড়া। এ বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে হয়ে গেছে, আমি এখনো গরুগুলোকে নিয়ে ফিরতে পারলাম না। জমিদার মশাই খুব রেগে যাবেন। ওদিকে তো দেখছি আকাশের অবস্থা খুব খারাপ। কি যে করি, আজকে একটা নতুন জায়গায় এলাম আর আজই এই ঘুমিয়ে পড়লাম। না না, তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে রওনা দিই। কোথায় যে এসেছি, কতটা যে যেতে হবে কিছুই তো বুঝতে পারছি না। না না, এই গরুগুলোকে নিয়ে আজ আর এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আকাশেরও অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আমি এক কাজ করি, গাছে পিঠে কোথাও থাকার জায়গা পেলে রাতটা সেখানে কাটিয়ে নি। তারপর জমিদার মশাই যা বলবেন পরে দেখা যাবে এখন। কিন্তু থাকবো কোথায়? ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মাঠের মাঝখানে একখানা মাত্র বাড়ি। কি জানি, যাই, গিয়ে দেখি যদি ওখানে থাকার ব্যবস্থা হয় আজকে রাতটা ওখানেই কাটিয়ে দেবো। বাড়িটা দেখে একদম পুরো বাড়ি লাগছে, এরকম ধুধু মাঠের মধ্যে একখানা বাড়ি। কিন্তু কিছু করারও নেই, আকাশের যে অবস্থা, গরুগুলোকে নিয়ে কোথাও একটা আশ্রয় নিতেই হবে। যাকে, গিয়ে দেখি যদি কাউকে পাই।
দালানটা কি পরিষ্কার! যেমনটা হবে ভেবেছিলাম তেমনটা একেবারেই নয়। দেখে মনে হচ্ছে কেউ যেন এক্ষুনি মুছে পরিষ্কার করে রেখে গেছে। কি ব্যাপার হলো? ঘরের দরজাটা এরকম নিজে নিজে খুলে গেল কি করে? এটা কি তাহলে কোনো ভূতুরে বাড়ি নাকি? অবশ্য ভূত যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে আমার ভূতের সাথে থাকতে কোনো আপত্তি নেই। আমার কিছু করারও নেই। আজকে আমায় যে করে হোক এই বাড়িটায় আশ্রয় নিতেই হবে, সে ভূত থাকুক কি না থাকুক। যাকে ঘরের ভেতরে ঢুকে তো দেখি। শুধু দালান নয় দেখছি, ঘরটাও তো পরিষ্কার টিপটাপ করে সাজানো। ঘরে কেউ তো থাকে, সে ভূতই হোক কি মানুষ। কিন্তু আরে, এটা কি দেখছি? জলের পায়ের ছোপ একটা একটা করে এগিয়ে যাচ্ছে। এ কে? কে আছো এখানে? কে আছো এখানে? এ কে? ভূতের বোধহয় আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই কোনো কথার উত্তরই দিচ্ছে না। যাই, ওই খাটটায় গিয়ে একটু বসি। গাছের তলায় এমন ঘুমিয়ে পড়লাম, কখন যে সন্ধে নেমে এলো টেরই পেলাম না। গ্রামে ফিরতে পারলাম না। ঠাকুমা নিশ্চয়ই খুব চিন্তা করছে। ওদিকে জমিদার মশাইও রেগে যাবেন। কালকে জমিদার মশাইয়ের কাছে যা বকাটা খাবো। না, রাত অনেক হয়েছে, বড্ড খিদে পেয়ে গেছে। সাথে যে খাবারটা আছে বার করে খেয়ে নি। আচ্ছা, গরুগুলো ঠিকঠাক আছে তো? না, খাওয়াটা শুরু করার আগে একবার গিয়ে গরুগুলোকে দেখে আসি। যা আকাশের অবস্থা, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টির মধ্যে যদি গরুগুলো ভেজে, না না, একবার দেখে আসি কি। যা, আমি যেখানে খাবার রেখে গেলাম খাবারটা কে খেয়ে নিল? কি ব্যাপার হলো? এখানে কে খাবে আমার খাবার? কুকুর বিড়াল আশেপাশে তো কিছুই নেই। তাহলে কি ভূতটা খেয়ে নিল? এই তো দেখছি ভারী পেটুক ভূত, আমার সব খাবার খেয়ে নিল। খাবার চুরি হয়ে যাওয়াতে রমেনের খুব রাগ হলো। আচ্ছা, পেটু ভূতের পাল্লায় পড়ে গেল তো, খাবারই চুরি করে খেয়ে নিচ্ছে। এখন তাকে এই খালি পেটে সারা রাত থাকতে হবে। রমেন যখন মনে মনে এইসব কথা ভাবছে, হঠাৎ ওরে বাবা, ভূতে আমার কাঁধে হাত দিয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। আমি এই আজকে রাতটুকুই শুধু থাকতে এসেছি। আজকে রাতটুকু কষ্ট চেষ্টা আমার সাথে থেকে যাও, আমি কাল সকাল বেরিয়ে চুপ চলে যাবো। করো, আমার তুমি কোনো এত ক্ষতি করো না। ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। কে? কে কথা বললো? কে তুমি? লুকিয়ে আছো কেন? সামনে এসো, সামনে এসে দাঁড়িয়ে কথা বলো। আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আর তুমি এত ভয় পেও না, আমি কোনো ভূত নই, আমি মানুষ। কি বললে? তুমি মানুষ? ভূত নও? তাহলে এভাবে অদৃশ্য হয়ে আছো কি করে? মানুষ তো অদৃশ্য হয়ে থাকতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি ভূত নই, আমি মানুষ। আমার বড্ড ভয় করছে, বাইরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি একটু তোমার কাছে কাছে থাকি না, আমার বড্ড ভয় করছে। ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম তুমি মানুষ, কিন্তু তুমি এরকম অদৃশ্য হয়ে আছো কি করে? মানুষ তো অদৃশ্য হয়ে থাকতে পারে না। কই, আমি তো অদৃশ্য হতে পারছি না, তুমি এরকম অদৃশ্য হয়ে আছো কি করে? সেটা একটা লম্বা কাহিনী, শুনবে তুমি? হ্যাঁ, শুনবো। কেন শুনবো না? এই ঝড় বৃষ্টির রাতে তোমার কাছ থেকে গল্প শুনতে বেশ ভালোই লাগবে। বলো,
প্রায় 20 বছর আগের কথা। আমার বয়স তখন 3-4 বছর হবে। আমি, মা আর বাবা এই বাড়িতে থাকতাম। একদিন মা বাবা আমাকে নিয়ে এক সাধু বাবার আশ্রমে গেল। কেন গেলাম সেটা আমি জানি না, কিন্তু সেই দিন এক ভয়ঙ্কর রাক্ষসী সাধু বাবার আশ্রমে এসে আশ্রম ধ্বংস করে দিল। সাধু বাবাকে মেরে ফেললো, আমার মা বাবাকেও মেরে ফেললো। শুধু সাধু বাবা আমাকে বাঁচানোর জন্য মন্ত্রপুত জল আমার দিকে ছুঁড়ে দেয়, আর আমি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাই। তারপর থেকে আমি এরম অদৃশ্য হয়ে ঘুরে বেড়াই, জানো তো। আমার এখানে কেউ নেই, সেই থেকে আমি একা এই বাড়িতে অদৃশ্য হয়ে থাকি। সে কি, তুমি এতগুলো বছর একা একা এই বাড়িতে অদৃশ্য হয়ে আছো? আচ্ছা, তোমাকে আবার দৃশ্যমান করে তোলার কোনো উপায় জানো না? না, আমি তো জানি না কি করে আবার দৃশ্যমান হওয়া যায়। যে সাধু বাবা আমায় অদৃশ্য করেছিলেন উনি নিশ্চয়ই জানতেন, কিন্তু উনি তো এখন মারা গেছেন। তবে হ্যাঁ, জানো তো, আমি মা বাবার কাছে শুনেছিলাম যে সাধু বাবার আশ্রমে সেদিন আমরা গিয়েছিলাম, ওনার গুরু ওই উত্তরের যে পাহাড়, ওই পাহাড়ের ওপরে থাকেন। ওখান থেকে যদি কেউ জেনে আসতে পারে তাহলে আমি আবার দৃশ্যমান হতে পারবো। উনি নিশ্চয়ই জানবেন কি করে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া যায়। ঠিক আছে, আমি যাব। আমি ওই সাধু বাবার গুরুর কাছ থেকে তোমার অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার উপায় জেনে আসবো। তোমাকে আর এরম অদৃশ্য হয়ে বেঁচে থাকতে হবে না। খুব শিগগিরই তুমি দৃশ্যমান হয়ে উঠবে। আমি কাল সকালবেলায় যাচ্ছি। সকাল হতেই রমেন সবার আগে গরু নিয়ে গেল জমিদারের গোয়ালে। তারপরে সে বেরিয়ে পড়ল সেই সাধু বাবার গুরুর উদ্দেশ্যে। এসেছো? আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি আর ফিরবে না। কোনো উপায় জানতে পারলে? কেন তুমি এমনটা ভাবলে কেন? আমি তো তোমায় বলেই গিয়েছিলাম আমি ঠিক ফিরে আসবো। হ্যাঁ, আমি উপায় জেনে এসেছি। এই নাও, এই ফলটা তুমি খেয়ে নাও। এই ফলটা খেলেই তুমি আবার আগের মতো দৃশ্যমান হয়ে উঠবে। রমেন দেখলো তার হাত থেকে ওই আপেলটা হাওয়ায় ভাসতে লাগলো আর হাওয়াতেই ওঠানামা করতে লাগলো, ঠিক যেন কেউ ওই আপেলটা খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রমেনের সামনে যে এসে দাঁড়ালো তাকে দেখে রমেন একেবারে মুগ্ধ হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, তোমার জন্য আজকে আমি আবার দৃশ্যমান হয়ে উঠতে পারলাম। অদৃশ্য হয়ে বাঁচা যে কি কষ্টের, এতদিনে সেই জীবন থেকে মুক্তি পেলাম। কিন্তু তোমার নামটাই তো জিজ্ঞেস করিনি, তোমার নাম কি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমিও তো ভুলে গেছি তোমার নাম জিজ্ঞেস করতে। আমি রমেন, তোমার নাম কি? আমি মালতী। এই মালতী, তুমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি নির্দ্বিধায় যে কোনো কথা বলতে পারো। তোমার জন্য আমি আজকে আবার আমার জীবন ফিরে পেয়েছি। আমি বলছিলাম, মানে কাল রাত থেকে আমাদের দুজনের মধ্যে তো বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, কি বলো? তো তুমি আমাকে বিয়ে করবে?
দেখো না, ঠাকুমা কবে থেকে খালি বিয়ে কর বিয়ে কর করছে। তুমি আমায় বিয়ে করবে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি সুন্দর করে কথা বলো গো, আমারও তোমাকে খুব ভালো লেগেছে। চলো আমরা দুজন বিয়ে করে নিই। এরপর রমেন মালতীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। রমেনের ঠাকুমা মালতীকে দেখে খুব খুশি হলেন, আর তারপর থেকে তারা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন একটা গল্প নিয়ে। আজ তোমাদের জন্য যে গল্প এনেছি তার নাম হলো বাজিমাত। কি বন্ধুরা, ভাবছো আমি কেন রতনের কাছ থেকে টাকা নিলাম? রতন আমার কাছে বাজি ধরেছিল, বাজিতে হেরে গেছে। সোনালীকে বাজিতে হারাবে এমন সাধ্য এ গ্রামে কারুর নেই। ও হলো সোনালী। সোনালী ওর মা আর বাবার সাথে একটা গ্রামে থাকতো। সোনালী খুব চালাক মেয়ে, কিন্তু তার সাথে ও খুব দুষ্টু ছিল। ওর স্বভাব ছিল কারোর সাথে বাজি ধরে তাকে বাজিতে হারিয়ে তার কাছ থেকে কিছু না কিছু জিনিস নেবে, তা সে টাকাই হোক কিংবা গাছের ফল। সোনালীর এই স্বভাবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা সোনালীর বাবাকে নালিশ করত। সোনালী, তুই আবার বাজি ধরেছিস? বাজি? কই, আমি তো কারোর সাথে বাজি ধরিনি। মিথ্যা কথা বলবি না। আজকে রতনের বাবা আমাকে বললো রতনের কাছ থেকে বাজিতে হারিয়ে তুই টাকা নিয়ে এসেছিস। ও হ্যাঁ, আজ তো বাজি ধরিনি, ওটা তো আগে ধরেছিলাম। আজকে তো ও হেরে যাওয়ার জন্য টাকাটা দিল। চুপ কর, তোর জেলায় আর গ্রামে কান পাতে যাচ্ছে না। যেখানেই যাচ্ছি খালি নালিশ করছি। মেয়ে বাজি ধরে টাকা নিয়ে গেছি, মেয়ে বাজি ধরে ফল নিয়ে চলে গেছে। আমার আর ভালো লাগছে না। এই বাজি ধরা যদি তুই বন্ধ না করিস, তাহলে দেখ যাকে সামনে পাবো তার সাথেই বিয়ে দিয়ে দেবো। এইভাবেই দিন কাটছিল। একদিন সকালবেলা, কিরে সোনালী, তুই এতদিন কোথায় ছিলি? তোর তো দেখাই পাইনি। কতদিন পর তোর সাথে দেখা হলো। আর বলিস না, বাজি ধরেছিলাম রতনের সাথে, রতন হেরে গিয়েছিল, তাই টাকা নিয়েছিলাম ওর কাছ থেকে। এবার ওর বাবা আমার বাবাকে গিয়ে নালিশ করেছে, ব্যাস হয়ে গেল। বাবার কাছে বকা খেয়ে বাড়িতে আটকে রেখেছিল এতদিন। আজকে অনেক কষ্টে বাড়ি থেকে বেরিয়েছি। সত্যি তোর আর বাজি ধরার স্বভাব গেল না। আরে কি করব, বাজি ধরতে আমার ভীষণ ভালো লাগে। বেশ সবাইকে বাজিতে হারিয়ে দিই, আমার খুব ভালো লাগে। সোনালী, দেখ দেখ, ওই দেখ কিপটে বণিকটা যাচ্ছে। লোকটা কি কিপটে কি কিপটে, বাপরে বাপ। জানিস সোনালী, খরচের ভয়তে বিয়েই করেনি। বউকে খাওয়াতে হবে, অনেক খরচ হয়ে যাবে, সেই জন্য বিয়ে করেনি। বাবারে বাবা, পারেও বাবা। ও আর কোনোদিনও বিয়েও করবে না, আর কারো সাধ্যও নেই ওকে বিয়ে করাবে। তাই নাকি? কারোর সাধ্য নেই? ঠিক আছে, বাজি ধর, ওকে আমি বিয়ে করিয়ে ছাড়বো। হারলে কি দিবি বল? বাজি ধরবি? এই বাজিতে তো তুই একদম গুহারা হারবি। ওই কিপটেকে বিয়ে করাবে এমন সাধ্য ওই পৃথিবীতে কারো নেই। ঠিক আছে, বাজি ধরছি, জিতলে তুই যা চাইবি তাই দেবো। কি করি, কিভাবে কাজটা শুরু করা যায়? ওই কিপটে বুনিকে কি করে রাজি করাই বিয়ের জন্য? হ্যাঁ, মাথায় বুদ্ধি এসেছে। রতন, এই রতন। আরে রতন, দাঁড়া না, কাজের কথা আছে। না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বাজিতে হেরে গিয়ে কতগুলো টাকা খরচ হয়ে গেল, বাবা আমাকে কি বকা বকেছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আরে রাগ করছিস কেন? তোকে যে পরিমাণ টাকা আমায় দিতে হয়েছে তার ডবল টাকা তোকে আমি দেবো, আমার একটা যদি কাজ করে দিস। তুই আমাকে টাকা দিবি? কি কাজ শুনি? না না,
তারপর যদি ধরা পড়ে যায় আমি আবার বকা খাবো। আমি এসব কাজ করতে পারবো না। আরে কিচ্ছু হবে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই যাবে, কাজটা সারবি আর চলে আসবি, এক মুহূর্তও দাঁড়াবি না, ব্যাস তাহলেই হয়ে গেল। বলছিস? ঠিক আছে, করে দেবো, কিন্তু টাকাটা আমার আগে চাই, তবে আমি কাজ করব। বম ভোলে! আরে আরে, এই যে দেখি একজন সাধু বাবা। আমার কাছে একজন সাধু বাবা এসেছেন। আমার কি সৌভাগ্য! আসুন আসুন, আপনি বসুন। না বৎস, আমি বসতে আসিনি এখানে। আমি আমার গুরুর আদেশে এসেছি। ও, তাহলে আপনি কি জন্য এসেছেন বলুন বাবা। তোর ভাগ্য সুপ্রসন্ন। আমি এমন একটি মেয়ের সন্ধান তোকে দেবো, যাকে বিয়ে করলে তুই প্রচুর ধন সম্পত্তি পাবি। সেই মেয়ে তোর জীবনে লক্ষ্মী হয়ে আসবে। ওরে বাবা, বিয়ে? বিয়ে করা মানে তো অনেক খরচ। আর একজন মানুষ আসবে, তাকে খাওয়াতে হবে। ওরে বাবা, এত খরচ আমি নিতে পারবো না। আমি বিয়ে টিয়ে করবো না বাবা। ভেবে দেখ, ওকে বিয়ে করলে কিন্তু তোর ব্যবসায় অনেক বেশি লাভ হবে। তোর রোজগার অনেক বেড়ে যাবে। ও তোর জীবনে লক্ষ্মী হয়ে আসবে। তাও তো বটে। ঠিক আছে সাধু বাবা, তাহলে আপনি বলুন কোথায় থাকে সেই মেয়ে, আমি তাকে বিয়ে করব। তোদের গ্রামেই থাকে সেই মেয়ে। ওর নাম সোনালি। তবে ও তোকে বিয়ে করতে চাইবে না। তোকে রাজি করাতে হবে ওকে বিয়ের জন্য। বিয়ে করতে চাইবে না? তাহলে কি করে রাজি করাবো আমি? রাস্তা তোকেই খুঁজে বার করতে হবে। চেষ্টা থাকলে উপায় বেরোবে। বম ভোলে! কি যে করি! সাধু বাবা বললেন সোনালীকে বিয়ে করতে, কিন্তু আবার ও তো রাজি হবে না বিয়েতে বলছেন। কি করে রাজি করাই? আগে কি তাহলে সোনালীর মা বাবাকে গিয়ে বলবো যে আমি ওকে বিয়ে করতে চাই? কিন্তু তাতে যদি ও না বলে তাহলে? না না, আগে বরং সোনালীর সাথে গিয়েই আমি বন্ধুত্ব করি। তারপর মোর মা বাবাকে গিয়ে বলবো আমি ওকে বিয়ে করতে চাই। সোনালী, একটু দাঁড়াবে? কি ব্যাপার? কে আপনি? আমি আনন্দ। এই তোমার সাথে একটু আলাপ করতে এলাম। তোমার বাবা আমাকে চেনেন। তুমি এখন কোথায় যাচ্ছো? আমি মাঠে যাচ্ছি বাবাকে খাবার দিতে। বলুন কি বলবেন? ও, আমিও ওই পথেই যাচ্ছি। চলো চলো, যেতে যেতে একটু গল্প করা যাক। তোমার নাম আমি গ্রামে খুব শুনেছি। তোমার অনেক সুখ্যাতি শুনেছি। ও, তাই বলুন। তা আপনি কি করেন? আমি একজন বণিক। বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে আমি ব্যবসা করি। ও, তা আপনি হঠাৎ আমার সাথে কথা বলতে এলেন, কোনো দরকার ছিল? না না, দরকার নয়। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমায় দেখলাম তুমি হেঁটে যাচ্ছ, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তো মাঝে মধ্যে এসে যদি তোমার সাথে দুটো কথা বলে যাই, তোমার আপত্তি নেই তো? এরপর থেকে প্রায় প্রতিদিনই বণিক যেত সোনালীর সাথে গল্প করতে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন হঠাৎ বণিক সোনালীর সাথে দেখা করতে এলো না। কি ব্যাপার হলো? আজকে বণিক এলো না কেন? একবার বাড়ি গিয়ে দেখবো। তাই যাই। ঘরে দেখছি বণিক শুয়ে আছে। একবার ডাকি। আনন্দবাবু, ও আনন্দবাবু! কি ব্যাপার হলো? কোনো সাড়া দিচ্ছে না কেন? তাহলে বণিক কি অসুস্থ? দেখি তো।
এ কি, বণিকের তো খুব জ্বর হয়েছে, কি করি এখন? যাই, একবার বরং ডাক্তার ডেকে আনি। খুব জ্বর হয়েছে, ভয়ে সেরম কিছু নেই। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, সময় মতো খাওয়াবে আর একটু দেখাশোনা করো। সময় মতো পথ্যি না পড়লে জ্বর বাড়তে পারে। তারপর থেকে সোনালি সারাটা দিন বণিকে সেবা শুশ্রূষা করতে লাগে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। ওদিকে বণিকও একদম সুস্থ হয়ে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ সোনালি, তুমি না থাকলে আজ আমি সুস্থ হয়ে উঠতে পারতাম না। তোমার জন্যই আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, বন্ধু হিসাবে আমি আমার কর্তব্য পালন করেছি। সোনালি, তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম। তুমি আমায় বিয়ে করবে? না, আমি আপনাকে বিয়ে করব না। কেন সোনালি, তুমি আমায় বিয়ে করবে না কেন? কারণ আমি জানি আপনি কেন আমায় বিয়ে করতে চাইছেন। আপনি এটা জানেন যে আপনি আমায় বিয়ে করলে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং আপনার রোজগার বাড়বে, তাই তো আপনি আমায় বিয়ে করতে চাইছেন। দেখো সোনালি, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে গিয়েছিলাম, তার কারণ এটাই ছিল, এটা একদম সত্যি কথা। কিন্তু বিশ্বাস করো, এখন আমি আর সেই কারণে তোমায় বিয়ে করতে চাই সেটা নয়। এখন আমি সত্যিই তোমায় ভালোবাসি, তাই বিয়ে করতে চাই। এখন আর রোজগারের আশায়, ব্যবসায় উন্নতির লোভে আমি তোমায় বিয়ে করতে চাই না। তুমি আমায় বিশ্বাস করো সোনালি। কিন্তু তুমি এ কথা জানলে কি করে যে আমাকে বাড়িতে এক সাধু বাবা এসে এই কথাগুলো বলে গেছে, আর সেই জন্যই আমি তোমায় বিয়ে করতে চাই? আপনার বাড়িতে যে এসেছিল সে কোনো সাধু নয়, ও হচ্ছে রতন, আমাদের গ্রামেরই ছেলে। ওকে আমি পাঠিয়েছিলাম আপনার কাছে যাতে আপনি আমাকে বিয়ে করতে চান। আসলে আমি একজনের কাছে বাজি ধরেছি যে আপনি কিপটে মানুষ, বিয়ে করতে চান না, আপনাকে বিয়ে করিয়ে ছাড়বো। সেই জন্যই আমি এসব কাজ করেছি, আর আপনি সেই জন্যই তো আমায় বিয়ে করতে চাইছেন। সেই কারণেই আমি আপনাকে বিয়ে করব না। ও, তাই বলো? তার মানে তুমি বাজিতে জেতার জন্য আমার সাথে মেলামেশা করছিলে। কিন্তু সোনালি, তুমি যেভাবে আমার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললে, এটা তো বাজি জেতার জন্য নয়। সোনালি, আমি সত্যিই তোমায় ভালোবাসি। চলো না, আমরা দুজন বিয়ে করে নিই। আপনি সব সত্যি জানার পরও যদি বিয়ে করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর সোনালীর সাথে আনন্দ বণিকের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।